কিশোরের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল রবিন। হ্যাঁ বলে দেয়ার জন্যে মাথা ঝুঁকিয়ে ইঙ্গিত করল কিশোর। হ্যাঁ, নিশ্চয়ই আসব মিস কোনো, টেলিফোনে বলল রবিন। মুসাও আসবে হয়তো, অবশ্য যদি আমাদের বাবা মার কোনো আপত্তি না থাকে। তা তো বটেই, তা তো বটেই, স্বস্তির নিঃশ্বাস ফেললেন মহিলা। সেজন্যেই আগে তোমাদের বাড়িতে ফোন করেছি। তোমার মার আপত্তি নেই। মুসার মাও রাজি হয়েছেন। ভার্ডেন্ট ভ্যালি খুবই সুন্দর জায়গা, বুঝেছ? আর তোমাদের বয়সী এক নাতি আছে আমার, রিচার্ড মিং কোনো, তোমাদের সঙ্গ দিতে পারবে। প্রায় সারা জীবনই চীনে কাটিয়েছে। কিভাবে কখন যেতে হবে বিস্তারিত জানালেন মিস কোনো। 6টার প্লেন ধরতে হবে রবিন আর মুসাকে, স্যান ফ্রান্সিসকোয় যাবে। এয়ারপোর্টে তাদের সঙ্গে দেখা করবেন তিনি, গাড়িতে করে নিয়ে যাবেন ভার্ডেন্ট ভ্যালির বাড়িতে। আরেকবার ধন্যবাদ জানিয়ে রিসিভার নামিয়ে রাখলেন তিনি। দারুণ হল, আনন্দে জলজল করেছে রবিন। ভালো একখান জার্নি করে আসা যাবে। হঠাৎ মনে পড়ল তার, কিন্তু তোমাকে তো যেতে বলেনি কিশোর। আহত হয়েছে কিশোর, অবশ্যই, কিন্তু সেটা প্রকাশ করল না। আমি ভূত দেখিনি, তোমরা দুজন দেখেছ, তোমাদেরকেই তো বলবে। বললেও অবশ্য আমি এখন যেতে পারতাম না, জরুরি কাজ আছে। বড় ট্রাকটা নিয়ে কাল চাচা চাচির সঙ্গে স্যান ডিয়েগো যেতে হবে। নেভির বাতিল মালের একটা লট আছে, দেখে শুনে আনা দরকার। যাই বলো, তোমাকে ছাড়া যেতে ভালো লাগছে না মুসা, আন্তরিক দুঃখিত। আর ধারে কাছে যদি ভূত থাকে তাহলে তো কথাই নেই, তুমি ছাড়া গতি নেই আমাদের। মুসার কথায় মনে মনে খুশি হল কিশোর, বলল, হয়তো এটা ভালোই হলো। ভার্ডেন্ট ভ্যালিতে ভূত দেখা গেল, তোমরা তদন্ত চালাতে পারবে। এদিকে খোঁজ খবর করে রহস্য সমাধানের চেষ্টা করব আমি। টিম ওয়ার্ক করছি আমরা, ঠিক, কিন্তু 3 জনকে একই সঙ্গে একই জায়গায় থেকে কাজ করতে হবে, এটা কোনো যুক্তি নয়। একই কাজের জন্যে দরকার পড়লে 3 জনকে 3 জায়গায় যেতে হবে না। অকাট্য যুক্তি, কিন্তু মুসা আর রবিনের মন খুঁতখুত করতেই থাকল। জোর করে ওদেরকে তুলে বাড়ি পাঠালো কিশোর, তৈরি হবার জন্যে। মুসা আর রবিনের মা সুটকেস গুছিয়েই রেখেছেন। ছেলেরা বাড়তি কিছু জিনিস নিল, একটা করে টর্চ, কিছু চক, রবিন সবুজ রঙের, মুসা নীল। দরকারের সময় দেয়ালে বা অন্য কোনো জায়গায় 3 গোয়েন্দার আশ্চর্যবোধক চিহ্ন এঁকে সংকেত রাখার জন্যে। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে তাদেরকে তুলে দিতে গেল রবিনের মা গাড়ি নিয়ে, সঙ্গে গেল কিশোর। ফোনে যোগাযোগ রাখবে আমার সঙ্গে, বলল গোয়েন্দা প্রধান। কিছু ঘটলে জানাবে। ভূতটা যদি ওখানে আবার দেখা যায়, তেমন বুঝলে আমিও চলে আসব পরে। বারবার ছেলেকে হুঁশিয়ার করে দিলেন রবিনের মা। সাবধানে থাকবে, আর দেখো মহিলার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না। ও তো কারোর সঙ্গেই খারাপ ব্যবহার করে না আন্টি, প্রতিবাদ করল কিশোর। জানি, হাসলেন মিসেস মিলফোর্ড, তবু বলছি। প্লেন ছাড়ল, আকাশে উঠল বিশাল জেট, উড়ে চলল উত্তরমুখ। বেশি না, মাত্র 1 ঘণ্টার ভ্রমণ। এরই মাঝে ডিনার আছে, তাই সময়টা আরও কম মনে হয়। দেখতে দেখতে স্যান ফ্রান্সিসকোয় পৌঁছে গেল বিমান, ল্যান্ড করল। লাউঞ্জে মুসার বয়সী, প্রায় তীর সমান লম্বা, চওড়া কাঁধ এক কিশোরের সঙ্গে পরিচয় হল তাদের। এগিয়ে এসে স্বাগত জানাল। চলন বলন চেহারায় পাক্কা আমেরিকান ছাপ, চোখ দুটো শুধু চীনা, তাও পুরোপুরি নয়। পরিচিত হল রিচার্ড কৌনো। মিং নামটাই তার পছন্দ, তাই ওটা ধরেই ডাকতে অনুরোধ জানাল নবপরিচিত বন্ধুদের। স্বল্প সময়ে জানিয়ে দিল তার রক্তের 4 ভাগের 1 ভাগ চীনা, তবে বয়সের 4 ভাগের 3 ভাগ কাটিয়েছে চীনে, হংকংয়ে। মালপত্র বইতে মুসা আর রবিনকে সাহায্য করল সে। পথ দেখিয়ে বের করে নিয়ে এলো বিমানবন্দর থেকে। ব্যস্ত রাস্তা পার হয়ে এসে দাঁড়াল বিরাট পার্কিং লটে। একটা স্টেশন ওয়াগন অপেক্ষা করছে ওদের জন্যে। ছোটখাটো একটা বাস বললেই চলে। ড্রাইভিং সিটে বসা এক তরুণ মেক্সিকান। হুগো, লোকটাকে বলল মিং, এরাই আমাদের মেহমান। ও রবিন মিলফোর্ড, আরও মুসা আমান। চলো, সোজা বাড়ি চলো। প্লেনে কি খেয়েছে না খেয়েছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। সিনিয়র মিং, দরজা খুলে লাফিয়ে নামল হুগো। 2 হাতে 2টো ব্যাগ তুলে নিয়ে গিয়ে গাড়ির পেছনের সিটে রাখল। ফিরে এসে বসল আবার ড্রাইভিং সিটে। তার ঠিক পেছনেই উঠে বসল ছেলেরা, 3 জন একই সিটে পাশাপাশি।
গাড়ি ছাড়ল হুগো। স্যান ফ্রান্সিসকো শহরটা ভালোমতো দেখার ইচ্ছে ছিল মুসা আর রবিনের, কিন্তু হতাশ হতে হল। শহরের ভেতরে গেল না গাড়ি। মোড় নিয়ে বেরিয়ে এলো এক প্রান্ত দিয়ে। উঠে পড়ল হাইওয়েতে। পথের দুধারে কোথাও পাহাড়, কোথাও খোলা জায়গা। অনেক বড় আঙুরের ক্ষেত তোমার দাদির না? একসময় জিজ্ঞেস করল মুসা। অনেক বড়, বলল মিং। গেলেই দেখবে, মদ জলাইয়ের কারখানাও আছে। দাদিমা বলে সব আমাকে দিয়ে যাবে, কিন্তু আমার কেন জানি নিতে ইচ্ছে করে না। আগ্রহ প্রকাশ করল রবিন আর মুসা। অনেক কথাই জানালো মিং। যেতে যেতে জানা গেল ফারকোপারের কৌনের প্রপৌত্র মিং কৌন। চীনা রাজকুমারী ছিল ফারকোপারের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেছিল। যেখানেই যেত প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে যেত ফারকোপার। জাহাজে যখন সে দূর সাগরে পাড়ি জমাত তখনও কাজ ছাড়া করত না। এমনি এক ভ্রমণের সময়েই সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল মহিলা। সদ্যপ্রসূত ছেলেকে নিয়ে মুশকিলে পড়ল ফারকোপার। হংকং থেকে রওনা হয়েছিল, তাড়াতাড়ি ফিরে গেল আবার ওখানেই। শিশুর দেখাশোনা কে করবে? ফারকোপারের পক্ষে সম্ভব নয়। হংকংয়ের এক মিশনারিতে ছেলেকে রাখার ব্যবস্থা করল। এর কিছুদিন পরেই রাজবংশের লোকের সঙ্গে গোলমাল বাঁধল তার, সুন্দরী রাজকুমারীকে বিয়ে করা নিয়ে। আর থাকা যাবে না চীনে, বুঝে ফেলল। শেষে গোস্ট পার্ল চুরি করে বউকে নিয়ে পালিয়ে এলো আমেরিকায়। তার ছেলে রয়ে গেল হংকংয়েই। সেই ছেলে রবার্ট কৌনও বড় হল, লেখাপড়া শিখল, কিন্তু আমেরিকায় আর ফিরল না। মিশনারির ডাক্তার হিসেবে থেকে গেল হংকংয়েই। বিয়ে করল এক চীনা তরুণীকে। এক ছেলে হল তাদের, জেমস। কয়েক বছর পরেই পিত জ্বরে প্রায় একই সঙ্গে মারা গেল জেমসের বাবা মা। এতিম ছেলেটাকে নিয়ে এলো মিশনারি। বড় হতে লাগল ছেলে। বড় হয়ে বাবার মতোই ডাক্তার হল সেও। চীনেই থেকে গেল। বিয়ে করল এক ইংরেজ মিশনারির মেয়েকে। তাদেরই ছেলে মিং। মিংয়ের যখন কয়েক বছর বয়স, পিত নদীতে নৌকোডুবিতে মারা গেল তার বাবা মা। এতিম শিশুর দায়িত্ব নিতে হল আবার মিশনারির। এ পর্যন্ত বলে থামল মিং। দীর্ঘশ্বাস চাপল। চুপ করে রইল রবিন আর মুসা। সামলে নিয়ে আবার কথা শুরু করল মিং। নৌকোয় আমিও ছিলাম, কিন্তু বেঁচে গেলাম। বাঁচান জেলেরা। ওহাই পৌঁছে দিয়েছে মিশনারিতে। আমার দাদা আর বাবা যেখানে বড় হয়েছে সেখানে নয়, অন্য এক মিশনারিতে। কয়েক বছর গেল। আমি কে, বাড়ি কোথায়, কিছুই জানি না তখন। জানার জন্যে পাগল হয়ে উঠলাম। শেষে মিশনারি স্কুলের একজন শিক্ষককে বললাম, আমার বাবা আর মায়ের ডাকনাম শুধু জানি, আর জানি আমার বাবা ডাক্তার ছিল। আর দুজনেই যে মিশনারির লোক ছিল এ কথা জেলেরাই জানিয়ে গেছে আমাকে দিয়ে যাওয়ার সময়। পুরানো রেকর্ড ঘেটে অনেক কষ্টে আমার পরিচয় বের করলেন স্যার। কিভাবে খোঁজ করে দাদিমার নাম ঠিকানা জোগাড় করলেন তিনি। চিঠি পাঠালেন তার কাছে। দাদিমাই আমাকে আমেরিকায় নিয়ে এসেছে, তারপর তার সঙ্গেই আছি। আমাকে খুব ভালোবাসে। এতদিন ভালোই ছিলাম আমরা। হঠাৎ করে আমার দাদার বাবার ভূত এসে গোলমাল করে দিয়েছে সব। খুবই চিন্তিত হয়ে পড়েছে দাদিমা। ডলফ আঙ্কাল অবশ্য তাকে শান্ত করার যথেষ্ট চেষ্টা করছে। আমিও দাদিমাকে সাহায্য করতে চাই, তার ভালো চাই। ভূতের ব্যাপারে তোমার কি মনে হয়? প্রশ্ন করল রবিন। বুঝতে পারছি না। এরপর আর বিশেষ কোনো কথা হল না। উত্তেজনায় ভরা দিন গেছে, ঢুলুঢুলু হয়ে এসেছে মুসার চোখ। রবিনও হাই তুলছে। নরম গদিতে আরামে হেলান দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল একসময়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে চোখ মেলল রবিন। উঁচু পাহাড়ের ওপাশে অস্ত যাচ্ছে সূর্য। পাথর আর কাঠে তৈরি বিশাল এক বাড়ির সামনে দাঁড়িয়েছে গাড়ি। দুপাশে পাহাড়, ছোট্ট একটা উপত্যকায় বাড়িটা। আশপাশে তাকিয়ে দেখল সে। ইতিমধ্যেই পাহাড়ের গোড়ায় অন্ধকার নামতে শুরু করেছে। অস্পষ্ট দেখা যাচ্ছে মাইলের পর মাইল বিছিয়ে থাকা ক্ষেত, কালো ছোট ছোট ঝোপ, নিশ্চয়ই আঙুর লতার ঝাড়। মুসা ওঠো, ধাক্কা দিল রবিন। চোখ মেলল মুসা। মুখের কাছে হাত নিয়ে এসে হাই তুলল বড় করে। তারপর উঠে দাঁড়াল। মেহমানদের পথ দেখাল মিং। চওড়া কাঠের সিঁড়ি বেয়ে উঠে এলো বাড়ির একপাশের ছোট্ট আঙিনায়। এটাই দাদিমার বাড়ি, বলল মিং। চলো আগে তার সঙ্গে দেখা করি। রেডউডের প্যানেল করা বিরাট এক হলরুমে এসে ঢুকল ওরা।
লম্বা সম্ভ্রান্ত চেহারার এক মহিলা এগিয়ে এলেন হাসি মুখে, স্বাগত জানালেন ছেলেদের। কোনো অসুবিধা হয়নি তো? জিজ্ঞেস করলেন মহিলা। তোমরা এসেছ, খুব খুশি হয়েছি। কোনো রকম অসুবিধে হয়নি, জানালো রবিন আর মুসা। তাদেরকে ডাইনিং রুমে নিয়ে চললেন মহিলা। জানি খিদে পেয়েছে তোমাদের, বললেন দিনারা কৌন। বসো, চেয়ারে বসো। আজ আমার শরীরটা ভালো নেই, তাছাড়া সারাদিন খুব কাজের চাপ গেছে। কাল তোমাদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ? ব্রোঞ্চের ছোট্ট একটা ঘণ্টা বাজালেন তিনি। মাঝবয়সী এক চীনা পরিচারিকা এসে ঢুকল। ছেলেদের খাবার দাও সুই, নির্দেশ দিলেন মিস কৌন। মিং, তোরও নিশ্চয়ই খিদে পেয়েছে। মিং জবাব দেওয়ার আগেই বলে উঠল সুই, জিজ্ঞেস করার দরকার কি? ওই বয়সে ছেলেদের খিদে পাবেই, এটাই তো খাওয়ার বয়স। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল পরিচারিকা। উল্টো দিকের একটা দরজা দিয়ে একজন লোক ঢুকল ঘরে। দেখামাত্র চিনল দুই গোয়েন্দা, ডলফ টার্নার। উদ্বিগ্ন মনে হচ্ছে তাকে। এই যে ছেলেরা, এসে গেছ, হালকা মিষ্টি গলায় বলল টার্নার। কাল কল্পনাও করিনি আজই তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। তো আছো কেমন, ভালো? জবাবের অপেক্ষা না করেই বলল, কি যে কাণ্ড শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না, কেউই পারছে না। তোমরা বসো, রবিন আর মুসাকে বলল মিস কৌন। আমি গিয়ে শুয়ে পড়ি গিয়ে, তোমাদের কোনো অসুবিধে হবে না, মিং আছে, সব দেখবে। ডলফ, খুব খারাপ লাগছে, সিঁড়ি বেয়ে যেন উঠতে পারব না, একটু ধরবে আমাকে? নিশ্চয়ই। দ্রুত এসে মিস কৌনের বাহু ধরল টার্নার। সিঁড়ির দিকে নিয়ে চলল মহিলাকে। হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল ঘর। সুইচ টিপে আলো জ্বালল মিং। পাহাড়ি এলাকা, হঠাৎ করেই রাত নামে। টেবিলে খাবার সাজালো সুই। শুরু করো, বলল মিং। হ্যাঁ, শুরু করে, সুই বলল। খাবার সময় কথা বেশি বলবে না, পেট পুরে খাও, কোনো রকম লজ্জা করো না। খাবার ব্যাপারে আমার কোনো লজ্জা নেই, হাত নাড়ল মুসা। প্লেনে কি খেয়েছে না খেয়েছে কখন হজম হয়ে গেছে তার। হাবভাবে মনে হচ্ছে গত 3 দিন কিছু খায়নি। জহরই জহর চেনে, ভোজন রসিককে চিনে নিল অভিজ্ঞ পরিচারিকা। খাবার সরবরাহ করতে লাগল সেভাবেই। গরুর মাংসের ঠান্ডা রোস্ট, গরম রুটি, নানা রকম আচার, আলুর সালাদ আর আরও কয়েক রকম ঠান্ডা খাবার। চেহারা আর গন্ধে রবিনেরও খিদে বেড়ে গেল। খাবার শুরু করতে যাচ্ছে, এই সময় বাধা পড়ল। দোতলা থেকে শোনা গেল তীক্ষ্ণ চিৎকার। দাদিমা! লাফ দিয়ে উঠে দাঁড়াল মিং। নিশ্চয়ই কিছু হয়েছে। পড়িমড়ি করে সিঁড়ির দিকে দৌড় দিল সে। তাকে অনুসরণ করল 2 গোয়েন্দা। তাদের পেছনে সুই আর আরও কয়েকজন চাকর। চোখের পলকে কোথায় জানি উদয় হয়েছে ওরা। দোতলায় সিঁড়ির পাশে আরেকটা হল, শেষ মাথায় একটা দরজা খোলা। সেদিকেই দৌড় দিল মিং। বিছানায় চিত হয়ে পড়ে আছেন মিস কোনো। তার ওপর ঝুঁকে আছে টার্নার। হাতের তালু ডলছে আর উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করছে কিছু। সুইকে দেখে চেঁচিয়ে বলল, স্মেলিং সল্ট, জলদি! ছুটে গিয়ে বেডরুম সংলগ্ন বাথরুমে ঢুকল সুই। বেরিয়ে এলো একটা শিশি হাতে। মুখ খুলে ধরল মিস কোনোর নাকের কাছে। একটু পরেই নড়ে চড়ে উঠলেন মিস কোনো। আস্তে করে চোখ মেললেন, ভিড় দেখে লজ্জিত কণ্ঠে বললেন, ছেলে মানুষই করে ফেলেছি না, জীবনে প্রথমবার বেহুশ হলাম। কি হয়েছিল দাদিমা? ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে মিং। চিঙ্কার করলে কেন? ভূতটাকে আবার দেখেছি। গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করছেন মহিলা। ডলফকে গুড নাইট জানিয়ে বেডরুমে ঢুকলাম। আলো জ্বালতে যাব, এই সময় দেখলাম ওটাকে। কোথায়? ওই জানালাটার ধারে, স্পষ্ট। কড়া চোখে তাকিয়েছিল আমার দিকে। পরনে সবুজ আলখেল্লা, ঠিক যেমনটি পরত ফারকুপার চাচা। চেহারাটা স্পষ্ট নয়, তবে চোখগুলো পরিষ্কার, লাল টকটকে। গলার স্বর খাদে নামিয়ে ফিসফিস করে বললেন, আমার উপর রেগে আছে। থাকবে, জানতাম। মা তার কাছে প্রতিজ্ঞা করেছিল তার মৃত্যুর পর বন্ধ রাখবে কোনো ম্যানশন। কখনো ওখানকার শান্তি নষ্ট করবে না, কখনো ওখানকার শান্তি নষ্ট করবে না। অথচ আমি কি করেছি? মায়ের প্রতিজ্ঞা নষ্ট করেছি। বাড়ি বিক্রি করতে রাজি হয়েছি। তার স্ত্রীর শান্তি নষ্ট করেছি। ফারকুপার চাচার রাগ তো করবেই আমার উপর।